কি বোঝেন আসলে? আচ্ছা, ডিমান্ড ফরকাস্টিংটা কি হতে পারে? ডিমান্ড কি আগে সেটা বলেন তো। ওয়ান্ট when backed by buying power. Buying power মানে এখানে বুঝাচ্ছেন আসলে ফিনান্সিয়াল অ্যাবিলিটি, রাইট? যদি এখন পারচেজিং অ্যাবিলিটি আছে কিন্তু আমার কেনার ইচ্ছা নাই, ডিমান্ড হবে? তার মানে উইলিংনেস টু বাই অ্যান্ড দ্য পারচেজিং পাওয়ার অর পারচেজিং অ্যাবিলিটি অর ফিনান্সিয়াল ইকোনমিক অ্যাবিলিটি যাই বলেন, ঠিক আছে, দুইটাই থাকতে হবে, তাহলে আমি বলতে পারবো কোনো প্রোডাক্ট বা সার্ভিসের ডিমান্ড আছে, ঠিক আছে। এখন কোনো প্রোডাক্ট বা সার্ভিসে ইন ফিউচার মানে ধরেন 10 দিন পরও হতে পারে, এখন থেকে ইভেন কালকের দিনটাও কিন্তু ফিউচার, 5 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 6 মাস হতে পারে, এই যে কোনো টাইমে ইন্টারভ্যালি ইন ফিউচার ওই স্পেসিফিক প্রোডাক্ট বা সার্ভিসের কনজিউমার ডিমান্ড কত কোয়ান্টিটি হতে পারে, এটা আগে থেকে আমি যদি প্রেডিক্ট করতে পারি ঠিক মতো, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমার প্রোডাকশন প্ল্যানটা হবে, ঠিক আছে। এটাই বলা আছে, দেখেন, ইট ইজ প্রেডিক্টিং ফিউচার ডিমান্ড ফর আ প্রোডাক্ট, ঠিক আছে। আবার এখানে বলা আছে ইট ইজ দ্য অ্যাক্টিভিটি অফ এস্টিমেটিং দ্য কোয়ান্টিটি অফ আ প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট কনজিউমার্স উইল পারচেজ। এখানে ডিমান্ড ফরকাস্টিং এর আরও কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে, একই জিনিস, যে ইট ইজ দ্য প্রসেস অফ প্রেডিক্টিং ফিউচার এনভায়রনমেন্টাল কন্ডিশন। এখানে বিভিন্ন ফিউচার এনভায়রনমেন্টাল কন্ডিশন মানে কি, টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট, ঠিক আছে, আমার পলিটিক্যাল এনভায়রনমেন্ট, বিজনেস এনভায়রনমেন্ট, ঠিক আছে, সোশিও কালচারাল এনভায়রনমেন্ট, এইসব এনভায়রনমেন্টে কোনো চেঞ্জের কারণে এই ডিমান্ডে কোনো চেঞ্জ আসবে কিনা সেটা আমি চিন্তা করব কারেন্ট ডাটা, রিসার্চ এবং পাস্ট এক্সপেরিয়েন্সের উপর বেশি। যে আমি ধরেন আগামী 2 বছর কোনো স্পেসিফিক প্রোডাক্ট বা সার্ভিসের ডিমান্ড কত হতে পারে সেটা আমি নিরূপণ করতে পারি, যে গত 2 বছর কত ছিল, এই বছরে কারেন্ট ডাটা কত ছিল, তার উপর ডিপেন্ড করে আমি একটা এস্টিমেশন কিন্তু করতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই গুড ফরকাস্ট কেন বলা হয়েছে, যে আপনি একটা প্রেডিকশন করলেন বা ফরকাস্ট করলেন, ওটাকে আপনি গুড কখন বলবেন, এই এলিমেন্টসগুলো যদি সেটাতে প্রেজেন্ট থাকে। 6টা এলিমেন্ট না যেন 7টা এলিমেন্ট আছে, 7 এলিমেন্টস, হ্যাঁ। কস্ট এফেক্টিভ হচ্ছে লাস্টেরটা। প্রথমটা কি, ইট শুড বি টাইমলি, ঠিক আছে। আপনার ফরকাস্টিংটা অবশ্যই যখন দরকার তখনই যদি মানে করতে পারেন, তার মানে সেটা অ্যাকুরেট আপনাকে একটা রেজাল্ট দিবে, যে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ইজ নিডেড টু রেসপন্ড টু দ্য ইনফরমেশন কন্টেন্ট। তারপরেরটা কি, অ্যাকুরেট, ডিগ্রি অফ অ্যাকিউরেসি, ঠিক আছে। এখন ধরেন আপনি প্রেডিকশন করলেন যে 10,000 ইউনিট প্রোডাক্ট নেক্সট 6 মান্থসে আমার দরকার হতে পারে, কিন্তু রিয়েলিটিতে দেখলেন যে আসলে ওটার ডিমান্ড ছিল আরও অনেক বেশি, ধরেন 20,000 30,000 ছিল। তার মানে দেখেন অনেক, গ্যাপটা অনেক না, আমি মানে প্রেডিকশন করেছি 10,000, কিন্তু আসলে চাহিদা হলো 30,000, ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিতে পারবো না, ঠিক আছে। মার্কেটে সংকট ক্রিয়েট হবে, আমার ব্যাড ইমেজ ক্রিয়েট হবে, ঠিক আছে, রেপুটেশন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি অবশ্যই প্রাইস ইনক্রিজ করে আপনি কি করবেন, মার্কেটে তো প্রোডাক্টই নাই, তুমি বুঝো না, আপনি বুঝতে পারেন নাই। এক্সাম্পল হচ্ছে এখন গরম, এখন আমার আইসক্রিমের দরকার, এখানে 100টা, এখন আমার ওখানে লোক সংখ্যা আছে 300 জন, তো আমি এখন আইসক্রিম 100টা প্রোডাকশন যদি দিয়ে আমি বাজারে আনি, আমার 300 জনের বাকি 200 জনের কি দিব, তখন তারা বলবে দূর তোমার প্রোডাক্ট নেই, তুমি বাজারে আসছো, তারা গালি গালাজ করবে, প্রাইস কেন বাড়াবো, আমি সেম প্রাইস আমি বলি না, আমি বলি সেটা হচ্ছে আপনার কিন্তু একটা এস্টিমেশন মাথায় থাকতে হবে, যে নেক্সট 2 মাসে বা নেক্সট 6 মাসে আমার কত কোয়ান্টিটি প্রোডাক্টের প্রয়োজন হতে পারে, বাজারে কাস্টমার ডিমান্ড কত হতে পারে। ওই এস্টিমেশনটা যদি আপনার অনেক গ্যাপ হয় এস্টিমেশনের সাথে রিয়েলিটিতে, তখন কিন্তু হয় আপনার প্রোডাক্ট সংকট হবে, মানে শর্টেজ হবে, না হয় আপনি ওভার প্রোডাকশন করে ফেলবেন,
ম্যাম এই গ্যাপটা হওয়ার তো একটা রিজন আছে, যেটা হচ্ছে আমরা লাস্ট প্রিভিয়াস 2 or 3 ইয়ার্স এর যদি আমরা মানে সামারিটা না টেনে দেখি, তখন হচ্ছে আমাদের একটা গ্যাপ হয়ে যায়, তখন আমরা আন্দাজে একটা বানাই। ওইটাই তো বললাম, পাস্ট এক্সপেরিয়েন্স, ঠিক আছে, হিস্টোরিক্যাল ডাটা আপনি অ্যানালাইজ করবেন, নট অনলি হিস্টোরিক্যাল ডাটা বাট অলসো কারেন্ট ডাটা। বর্তমানে এই বছরে আমার ডিমান্ড কত, ফর এক্সাম্পল 2025 সালের ডিমান্ড কত হবে সেটা আমি 2024 সালের ডাটা নিলাম, 2023 সালের ডাটা নিলাম, 2022 সালের ডাটা নিলাম, ঠিক আছে, কারণ হিস্টোরি রিপিটস ইটসেলফ সামটাইমস। অবশ্যই ওটা হচ্ছে এভারেজ করে নিয়েও আমরা বের করতে পারি। যাই হোক, তো ডিগ্রি অফ অ্যাকুরেসি যত হাই হবে তার মানে আপনার ফরকাস্টটা ততই ভালো এবং গুড একটা ফরকাস্ট হবে। নাম্বার 3 কি রিলায়েবল, আপনি যে সোর্স থেকে ডাটা নেবেন, যে সোর্স থেকে আপনি ডাটা, এবং ওটা অথেন্টিক হতে হবে, ঠিক আছে, এমন কোনো সোর্স থেকে আপনি ডাটা নিতে পারবেন না যেটার আসলে ওই সোর্সটাই হচ্ছে অথেন্টিক না বা ফলস, তারা ফলসিফাই ইনফরমেশন প্রেজেন্ট করে। নাম্বার 5 কি রাইটিং ফরকাস্ট, ও চলে গেছে মিনিংফুল ইউনিটস। মিনিংফুল ইউনিটসটা হচ্ছে আপনার ফরকাস্টিংয়ের ইনফরমেশনটা নিউমেরিক্যাল ডাটাতে প্রেজেন্ট করার চেষ্টা করলে ভালো হয়, ঠিক আছে, যাতে করে আমি মেজার করতে পারি, ইভালুয়েটটা মেজার। ফর এক্সাম্পল আমি বললাম যে আগামী বছর কোক বলেন বা যে কোনো ধরনের অনেক লাগবে, এখন কত লাগবে, বা যদি আমি বলি 5% ইনক্রিজ করবে, আমি কিন্তু একটা ডাটা দিয়ে দিলাম, তার মানে স্পেসিফিক যাতে হয়, ঠিক আছে। তারপরটা কি রাইটিং, ফরকাস্টিংটা ইট শুড বি গুড হোয়েন ইট ইজ ইন রাইটিং স্ট্রাকচার, ঠিক আছে, মুখে বা ওরালি আপনি ফরকাস্টিং মানে ডকুমেন্টেশন যাতে থাকে, ওটাই তো বললাম, মানে ডকুমেন্টেশন থাকলে কি ওটা কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু অন্য কোনো ইসে ইউজ করতে পারবেন, ঠিক আছে, আপনার একটা প্রুফ থাকলো। তারপরটা কি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ। অবশ্যই ফরকাস্টিংয়ে এমন কোনো টেকনিক্যাল টার্মস ইউজ করা যাবে না যেটা আসলে কোনো স্পেসিফিক ডিপার্টমেন্টের মানুষ ছাড়া আর কেউ বুঝবে না। অর্গানাইজেশন ওয়াইড প্রত্যেকটা ডিপার্টমেন্টের টপ টু বটম প্রত্যেকটা এমপ্লয়ি যাতে ফরকাস্টিংটা দেখলে বুঝতে পারে, ঠিক আছে, ইট শুড বি ইজি টু মেজার অ্যান্ড ইউজ, ঠিক আছে। তাহলে আরেকটা হচ্ছে কস্ট ইফেক্টিভ, লাস্টেরটা কি ফরকাস্টিংটা করার সময় অবশ্যই আপনার কিছু ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে, রিসার্চ এবং ডেভেলপমেন্ট উইংটা এটা নিয়ে কাজ করে, তো ওইটার জন্য খুব বেশি টাকা যাতে আমরা মানে খরচ না করি, কস্ট ইফেক্টিভ হইতে, যাতে আমার ফরকাস্টিংয়ের যে পারপাসটা সেটাও সার্ভ হয়, আবার সেটা যাতে আমার অর্গানাইজেশনের কস্টটা খুব বেশি না বাড়িয়ে মোটামুটি রিজনেবল, ঠিক আছে। তাহলে এই 7টা এলিমেন্টস যদি কোনো ফরকাস্টিংয়ে থাকে আমি বলতে পারি যে এটা একটা গুড ফরকাস্ট, ঠিক আছে। আসতে পারে আপনাদের এক্সামে, ইজি তো আপনাদের আসতে পারে, না মিডে না, ফাইনালের কথা বলছি। ডিসক্রাইব দ্য এলিমেন্টস অফ আ গুড ফরকাস্ট, এভাবে আসতে পারে, অর এক্সপ্লেইন দ্য এলিমেন্টস অফ আ গুড ফরকাস্ট, পারবেন আশা করি, ঠিক আছে। তারপরটা দেখেন স্টেপস ইন দ্য ফরকাস্টিং প্রসেসে, কি কিছু বলবেন? লিখলে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন ফরকাস্টিং প্রসেস কিছু স্টেপস ফলো করে। আপনি যখন কোনো অর্গানাইজেশনের কোনো স্পেসিফিক প্রোডাক্ট বা সার্ভিসের ফরকাস্ট করবেন তখন কিছু স্টেপস আপনাকে ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ। নাম্বার 1 স্টেপটি কি, ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য পারপাস অফ দ্য ফরকাস্ট। আপনি কেন আসলে ফরকাস্টটা করবেন, উদ্দেশ্যটা কি, কতটা ডিটেইল ইনফরমেশন আপনার লাগবে, এখানে বলা আছে দেখেন, ইট প্রোভাইড অ্যান ইন্ডিকেশন অফ দ্য লেভেল অফ ডিটেইল, আপনার কত ডিটেইলসে ইনফরমেশন দরকার, ঠিক আছে। দ্য অ্যামাউন্ট অফ রিসোর্সেস, যে রিসোর্স সেটা হিউম্যান ক্যাপিটাল হতে পারে, হিউম্যান রিসোর্সেস হতে পারে, ফিজিক্যাল রিসোর্স হতে পারে, ফিনান্সিয়াল বা রিসোর্সেস হতে পারে, কি রিসোর্সেস লাগবে সেই রিসোর্সেসগুলো যে আপনি ইউজ করছেন সেটা জাস্টিফায়েবল কিনা, এবং দ্য লেভেল অফ অ্যাকুরেসি, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমত আপনার ফরকাস্ট করার পারপাসটা আপনি ডিটারমাইন করবেন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ডটা হচ্ছে টাইম হরিজনটা এস্টাবলিশ করা, আপনি আসলে কত বছরের কত মাসের আপনি
ফরকাস্টটা করবেন, টাইম ইন্টারভ্যালটা সেট করতে হবে, ঠিক আছে? 2 বছরের ভিতরে আমার এই পজিশনে যেতে হবে বা এতটুকু প্রফিট করতে দুই হবে। মানে আমার ফরকাস্টিংটা আমি কি 2 বছর অন্তর অন্তর করি, নাকি 6 মাস অন্তর অন্তর, নাকি 1 মাস অন্তর অন্তর? তার মানে ফিজিক্যাল ইয়ারটা ডিটারমাইন করা। নট অনলি ফিজিক্যাল ইয়ার, ইট কুড বি মান্থ অ্যাজ ওয়েল। মানে এই 6 মাস, নেক্সট 6 মাসে আমার এই প্রোডাক্টের মানে ডিমান্ডটা কত হতে পারে, ঠিক আছে? এখানে একটা কথা আছে দেখেন, ইট শুড বি ওয়েল টু কিপ ইন মাইন্ড দ্যাট অ্যাকুরেসি ডিক্রিজেস হোয়েন দ্য টাইম হরিজন ইনক্রিজেস। আসেন কুইকলি বসেন। এখানে একটা কথা আছে, একটু সবাই মনোযোগ দেন। অ্যাকুরেসি ডিক্রিজেস, আপনার যে লেভেল অফ অ্যাকুরেসি এটা কমে কখন, যখন টাইম হরিজন বাড়ে। মানে ধরেন 5 বছরের ফরকাস্ট আপনি করবেন, আবার 30 বছরের ফরকাস্ট আপনি করবেন, কোনটার অ্যাকুরেসি বেশি? 5 বছরেরটা। বুঝেন নাই? 30 বছরের আপনি একটা 30 বছর পরে আমার স্পেসিফিক প্রোডাক্ট বা সার্ভিসের ডিমান্ড কত হতে পারে, ওইটা আপনার মানে ফরকাস্টিংটা বেশি অ্যাকুরেট হবে, নাকি আপনি নেক্সট 2 বছর পরে কত হতে পারে ওইটা বেশি হবে? 2 বছর পরে। বুঝতে পেরেছেন? টাইম হরিজন যত বাড়বে আমার ডিগ্রি অফ অ্যাকুরেসি তত কমবে। নাম্বার 3 কি দেখেন, সিলেক্ট আ ফরকাস্ট টেকনিক। আমার ফরকাস্টিং করার জন্য বিভিন্ন টেকনিক আছে, অনেকে স্ট্যাটিস্টিক্স ইউজ করে, বিভিন্ন সফটওয়্যার ইউজ করে, সার্ভে মেথড। সার্ভে মেথড আছে, কোশ্চেনারি মেথড আছে, ঠিক আছে? আপনি কোন মেথডটা ইউজ করবেন, মানে প্রপার একটা টেকনিক আপনাকে সিলেক্ট করতে হবে। এই কি শুরু করছেন ক্লাসের মধ্যে টিচারের সামনে? আপনাদের মধ্যে তো কোনো ম্যানার নাই। সরি নাম্বার 4 কি? আমরা বলতেছি নাম্বার 4 কি দেখেন, গ্যাদার অ্যান্ড অ্যানালাইজ রিলিভেন্ট ডাটা। ফরকাস্টিং মেড করার আগে মানে পাস্ট ডাটা, হিস্টোরিক্যাল ডাটা, কারেন্ট ডাটা এটা আপনাকে গ্যাদার করতে হবে এবং ওই ডাটাগুলো আপনাকে অ্যানালাইসিস করে কিন্তু ফরকাস্টিং করতে হবে, ঠিক আছে? মেক দ্য ফরকাস্ট, এই স্টেজে আপনি ফরকাস্ট করবেন। এবং 6 হচ্ছে কি, মনিটর দ্য ফরকাস্ট। আমরা তো ফরকাস্টিং করতেছি, আবার মেক দ্য ফরকাস্টিং করব। মানে ওইটাই টোটাল ফরকাস্টিং প্রসেসে চলে যাওয়া আর কি বুঝাচ্ছে। প্রথমে আপনি পারপাস ঠিক করলেন, তারপর আপনি কত বছরের বা কত মাসের জন্য আপনি করতেছেন। হ্যাঁ, লাস্টেরটা হচ্ছে ফরকাস্টিংটা আপনি মনিটর করবেন। কোথায় গেল? এই যে মনিটর করবেন, চলে গেছে। এই যে মানে আপনি যে পারপাস নিয়ে ফরকাস্টিংটা শুরু করছিলেন, আপনার ওই পারপাসটা সার্ভ করছে কিনা। হ্যাঁ আসেন, বুঝতে পারছেন কিনা? যে পারপাস নিয়ে আপনি ফরকাস্টিংটা করেছেন সেই পারপাসটা সার্ভ করেছে কিনা, আপনাকে স্যাটিসফ্যাক্টরি একটা রেজাল্ট দিয়েছে কিনা। যদি না দেয় তাহলে আপনাকে রি-এক্সামিন করতে হবে। রি-এক্সামিনে আপনি কি করবেন, যে আসলে আমি যে মেথডটা ইউজ করছি বা টেকনিকটা ইউজ করছি ফরকাস্টিংয়ে, ওইটার মধ্যে কোনো ভুল ছিল কিনা। তারপর যে অ্যাজাম্পশনস, ভ্যালিডিটি অফ ডাটা, যেখান থেকে আমি ডাটা কালেক্ট করেছি বা যে সোর্স থেকে আমি ডাটা নিয়েছি, ওই ডাটাগুলো সত্যতা কতটুকু সেটা আপনি যাচাই করবেন, অথেন্টিসিটিটা, ঠিক আছে? যদি কোথাও কোনো প্রবলেম হয় আপনাকে আবার ব্যাকে গিয়ে আপনার মেথড চেঞ্জ করা লাগতে পারে, আপনি অন্য কোনো সোর্স থেকে ডাটা নিতে পারেন, ঠিক আছে? এই যে অ্যান্ড ইউ উইল প্রিপেয়ার আ রিভাইজ ফরকাস্ট। প্রাইমারি সোর্স, সেকেন্ডারি ওই যে কন্ট্রোলিংয়ে আমরা যেটা করি, কন্ট্রোলিংয়ে আমি কি করি, আমি আসলে আমার মনিটরিং করি, তারপর আমরা হচ্ছে আমরা কম্পেয়ার করি না, কম্পেয়ার করি যে আসলে আমার টার্গেটের সাথে আমার রিয়েলিটি মিলেছে কিনা। যদি ডেভিয়েশন হয় আমি আবার পিছনে চলে যাই যে কোথাও কোনো গ্যাপ আছে কিনা, ঠিক আছে? তাই সেটাই। তাহলে এই স্টেপস যখন আমি দিব এক্সামে, স্টেপ কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে অ্যান্সার করতে হবে। প্রথমে তো আপনি মনিটর দ্য ফরকাস্ট 1 নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন কিনা? সাতটা সাথে নিতে হবে। স্টেপস 6টা, 6টা। ছয়টাই তো। তোমার এইম টু ডিটারমাইন করা, এরপর কিভাবে এই যে 6টা এই 6টাই লিখতে হবে। ওই তো ওভাবে আসতে পারে যে ইলাবোরেট দ্য স্টেপস অফ আ ফরকাস্ট, ঠিক আছে? পারবেন আশা করি না, ইজি আছে, ঠিক আছে? না মিটার ব্যাপার সেটা তো চেঞ্জ করে গেল। ইজি। আচ্ছা দেখেন, ইম্পর্টেন্স অফ ফরকাস্টিং, ঠিক আছে? ইম্পর্টেন্স, আসলে ফরকাস্ট করা আমাদের দরকার কেন? প্রথমটা কি দেখেন, ইনভেন্টরি প্ল্যানিং। প্রথমটা কি? ইনভেন্টরি প্ল্যান। ইনভেন্টরি প্ল্যানিং। আসলে ডিমান্ড ফরকাস্ট আপনাকে হেল্প করবে টু অ্যাকোয়ার দ্য রাইট কোয়ান্টাম, আর কোয়ান্টিটিও বলতে পারি, রাইট কোয়ান্টিটি অফ ইনভেন্টরি অ্যাট দ্য রাইট টাইম
অ্যাট দ্য রাইট প্লেস। মানে ফর এক্সাম্পল নেক্সট 2 বছরে বা নেক্সট 6 মাসে আমার এই প্রোডাক্ট বা সার্ভিসের ডিমান্ড বাড়তে যাচ্ছে, আমি ওই প্রোডাক্ট বা সার্ভিসের র ম্যাটেরিয়ালসগুলো কিন্তু আগে থেকেই কালেক্ট করে রাখবো, কারণ যেহেতু প্রোডাক্টের ডিমান্ড বাড়তেছে খুব স্বাভাবিক ওই প্রোডাক্টের র ম্যাটেরিয়ালসের দামও বাড়বে। তো আমি যদি এটা আগে থেকে কালেক্ট করে রাখি আমার খরচ বেঁচে গেল, ঠিক আছে, এবং সঠিক সময়ে আমার প্রোডাক্ট র ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আমি কাজ শুরু করতে পারবো প্ল্যানিং অনুযায়ী, ঠিক আছে। নাম্বার 2 কি? ক্যাপিটাল প্ল্যানিং। এখানে শুধুমাত্র তার আমার র ম্যাটেরিয়ালসটা আমি ইনপুট হিসেবে দেই না, আমার এখানে ফাইন্যান্সের ব্যাপার আছে, ঠিক আছে, হিউম্যান রিসোর্সের ব্যাপার আছে। ক্যাপিটাল না থাকলে আমরা কিভাবে করব? মানে ধরেন আমি যদি কোনো প্রোডাকশনে যেতে চাই, ঠিক আছে, কোনো প্রোডাক্ট বা সার্ভিসের ডিমান্ড যদি বাড়ে, অবশ্যই সেটার জন্য যে যে রিসোর্সেস আমার দরকার, ক্যাপিটাল আমার দরকার, সব আমার যাতে ইন হ্যান্ড থাকে প্রোডাকশনে যাওয়ার জন্য। তারপরটা কি? রিডিউস আনসার্টেনটি। যে কোনো ধরনের আনসার্টেনটি রিডিউস করতে আপনাকে ফরকাস্টিং হেল্প করবে। কিভাবে? ধরেন ভবিষ্যতে যে কোনো ধরনের একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন অ্যারাইজ হতে পারে, কোভিড ওয়ান কাইন্ড অফ আনএক্সপেক্টেড, একটা আনসার্টেন। তবে কোভিডের মতো যে সিচুয়েশন, এই সিচুয়েশনগুলো কিন্তু আগে থেকে একটু প্রেডিক্ট করাটা কঠিন, যে এই পর্যায়ে চলে যেতে পারে কোনো ফ্লু বা কোনো আপনার ডিজিজ, সেটা তো আসলে কেউই বোঝে নাই কোভিডের মতো। আপনারা ম্যানেজমেন্টে পড়েছেন না কন্টিনজেন্ট প্ল্যানিং, ক্রাইসিস ম্যানেজমেন্ট? তাহলে ফরকাস্টিং, এই যে ওয়েদার ফরকাস্ট কেন করে? দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবিলার জন্য ওয়েদার ফরকাস্টটা কেন দরকার? যাতে আমি ওয়েদারটা আগে থেকে বুঝে আমি যারা মানে আশ্রয়হীন মানুষ যারা আছে বা যারা উপকূলীয় এলাকায় থাকে তাদেরকে যাতে আমি নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারি। ঠিক একইভাবে হয় উপকূলীয়, ওই যে আপনার 9 নম্বর বিপদ সংকেত, 10 নম্বর বিপদ সংকেত, এগুলো কেন বলা হয়? যাতে জেলেরা সমুদ্রে মানে ওটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি আর কি, ঠিক আছে। যে কোনো ধরনের আনসার্টেনটি মানে ফিউচার মার্কেট কন্ডিশন আর কি, ইন ফিউচার আমার ওই প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটে কোনো ধরনের আনসার্টেনটি আসলে সেটা গুড ফরকাস্টিংয়ের মাধ্যমে আমি রিডিউস করে সেটার জন্য যে ক্ষতি হতে পারে সেটা আমি কমাতে পারবো, ঠিক আছে। নাম্বার 4 হচ্ছে প্রফিটেবল ইনভেস্টমেন্ট, ঠিক আছে। যেহেতু আপনি জানেন কোনো প্রোডাক্টের ডিমান্ড বাড়তে যাচ্ছে না কমতে যাচ্ছে, সো আপনি সেই অনুযায়ী কিন্তু আপনার প্রোডাকশন প্ল্যান করলে আপনার প্রফিট হওয়ার পসিবিলিটি বাড়বে, ঠিক আছে। নাম্বার 5 কি? মার্কেটিং স্ট্র্যাটেজি। ফরকাস্টিংয়ের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা অ্যাডভার্টাইজিং বলেন, সেলস প্রমোশন বলেন, ক্যাম্পেইনগুলো করে থাকি। জানি যে এই প্রোডাক্ট বা সার্ভিসের ডিমান্ড বাড়তে যাচ্ছে, সো আমি অ্যাডভার্টাইজিংয়ের মাত্রাও বাড়িয়ে দিচ্ছি, প্রমোশনাল ক্যাম্পেইনের সংখ্যা আমি বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি। আপনি জানেন যে এই প্রোডাক্ট বা সার্ভিস ম্যানপ্লাওয়ার, আচ্ছা ওটা বলতেছি। প্রাইসিং স্ট্র্যাটেজি দেখেন, আপনি জানেন এই প্রোডাক্ট বা সার্ভিসের ডিমান্ড বাড়তে যাচ্ছে, আপনার প্রাইসে কিন্তু সেই অনুযায়ী আপনি চেঞ্জ আনবেন। যেহেতু ডিমান্ড বাড়তেছে, সো প্রোডাক্টের প্রাইস কী হবে? বাড়বে না কমবে? বাড়বে, ঠিক আছে। তারপরটা কি? ম্যান পাওয়ার প্ল্যানিং, মানে রিকোয়ার্ড নাম্বার অফ ট্রেইনড এমপ্লয়িজ অর রিকোয়ার্ড নাম্বার অফ এক্সপেরিয়েন্সড এমপ্লয়িজ টু এক্সিকিউট দ্য প্রোডাকশন ইজ নিডেড, রাইট? তো আপনি ফরকাস্ট করার মাধ্যমে কিন্তু আপনি এই রিকোয়ার্ড নাম্বার অফ এমপ্লয়িকে আগে থেকে হায়ার করে রিক্রুইট করতেছেন। তার মানে আপনার সঠিক সময়ে কিন্তু সঠিক মানুষের অভাব হচ্ছে না। উইদাউট প্রোডাকশন ফর, যেহেতু ট্রেইনড এমপ্লয়িজ, সো আপনার ওই যে যেটা বলি ডিফেক্টিভ প্রোডাক্টের সংখ্যা কমে যাবে, বুঝতে পারছেন? সো দিজ আর দ্য ইম্পর্টেন্স। আর একটা হচ্ছে অ্যাভয়েড লসেস, ওইটাই, ঠিক আছে, যে কোনো ধরনের লস, ওয়েস্টেজ, ঠিক আছে। তো দিজ আর দ্য ইম্পর্টেন্স অফ গুড ফরকাস্টিং, ঠিক আছে। তারপরটা কি দেখেন, একই বলা যায়, একই অ্যাকুরেট, টাইমলি, এগুলো একই মোটামুটি মোরাললেস সেম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মিলে গেল তো এটা আপনাদের জন্য আরও ভালো, একটা টপিক পড়লে আরেকটা টপিক কভার হয়ে যায়, ঠিক আছে। কেন বেশি হয়ে যাচ্ছে নাকি? ক্লাসটা মাত্র শুরু করলাম, একটু পজ করেন তো, পরে যারা আসছেন একটু রোল বলে
আচ্ছা আমি কি আপনাদের সাথে খুব বেশি মানে নো ম্যাম এই জন্য এমন করেন আমার সাথে? সবার সাথে তো এমন করেন না। এদিকে তাকান। আচ্ছা শুরু হয় নাই? লিমিটেশনস অফ ডিমান্ড ফরকাস্টিং। এখন এই ফরকাস্টিং করার সময় কিছু কিছু চ্যালেঞ্জেসের বা প্রবলেমসের মুখোমুখি হতে হয়। প্রথমটা কি দেখেন, লিমিটেশন অফ ডাটা। ঠিক আছে, যেহেতু ফরকাস্টিং করার জন্য আমি পাস্ট ডাটা, প্রিভিয়াস ডাটা বা প্রেজেন্ট ডাটার উপর নির্ভর করি, মাঝে মাঝে সবসময় ডাটা অ্যাভেলেবেল থাকে না। ঠিক আছে, এখন এই অ্যাভেলেবেল ডাটা না থাকার কারণে, মানে ভেরি লিটল অ্যামাউন্ট অফ ডাটা থাকার কারণে ইট ইজ সামটাইমস বিকামস ইম্পসিবল টু ফরকাস্ট অ্যাকুরেটলি। বুঝতে পেরেছেন? যেমন মিস কোন নিউ প্রোডাক্টের মার্কেট অ্যাসেসমেন্ট। হ্যাঁ ঠিক আছে, এই রিলেটেড তো আমার ইনফরমেশন খুব কম। ঠিক আছে, এটা পুরোপুরি আমার হচ্ছে একদম মানে ট্রায়াল বেসিসে আমার করতে হয়, যে দেখা যাক কি হয়। নাম্বার আবার মাঝে মাঝে দেখবেন ডাটা অ্যাভেলেবেল থাকলেও যে সোর্স থেকে আমি আসলে ডাটাটা কালেক্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ওখান থেকে ডাটা কালেক্ট করতে হলে আপনাকে দিতে হবে, সাবস্ক্রিপশন ফি দিতে হবে। ওইটাও মাঝে মাঝে অনেক অর্গানাইজেশনের জন্য কস্টলি বা এক্সপেন্সিভ হয়ে যায়। ঠিক আছে, নাম্বার 2 কি দেখেন, প্রবলেমস ল্যাক অফ ম্যানেজার্স এক্সপেরিয়েন্স। আসলে ফরকাস্টিং করার জন্য যে এক্সপেরিয়েন্স বা ট্রেনিং বা যে ধরনের অভিজ্ঞতা দরকার, অনেক ম্যানেজারই সেটা নাও থাকতে পারে। ঠিক আছে, পাস্ট এক্সপেরিয়েন্স নাও থাকতে পারে। যে অনেকে দেখবেন অনেক ম্যানেজার দেখবেন তারা শুধুমাত্র এক্সপেরিয়েন্সের মানে বেসিসে বলে দিতে পারে যে এই প্রোডাক্টের ডিমান্ড কত হবে, তাদের ওরকম ডাটা অ্যানালাইসও করার দরকার হয় না। এক্সপেরিয়েন্স সে, ঠিক আছে, সে এই ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে আছে, কিন্তু আরেকজন নতুন কম্পারেটিভলি নতুন ম্যানেজার, তার পক্ষে আসলে এটা করাটা কঠিন। ঠিক আছে, তারপরটা কি, প্রবলেমস অফ ডাটা অ্যানালাইস। ডাটাগুলো কালেক্ট করলেই হবে না, সেগুলো সঠিকভাবে অ্যানালাইজ করার জন্য যে এক্সপার্টাইজ নলেজ দরকার সেটাও মাঝে মাঝে অ্যাভেলেবেল থাকে না এমপ্লয়ীদের মধ্যে। ঠিক আছে, এই যেখানে বলা আছে দেখেন, দেয়ার ইজ এ ল্যাক অফ নেসেসারি, ইভেন টেকনোলজিও থাকে না, যে ওই ডাটা অ্যানালাইসিস করার জন্য যে সফটওয়্যার আমার দরকার, সেই সফটওয়্যার আসলে যদি আমি ইনস্টল করতে চাই বা কিনে আনতে চাই, সেটা অনেক খরচের ব্যাপার, এক্সপেন্সিভের ব্যাপার। ঠিক আছে, ফর অ্যানালাইজিং দি ডাটা অ্যাজ এ রেজাল্ট কারেক্ট ফরকাস্টিং ক্যান নট বি মেড। রিস্ক অ্যান্ড আনসার্টেনটি, এটা তো স্বাভাবিক যে ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন। আজকের যে ফরকাস্ট আমি করলাম, পরের দিনে সেই ফরকাস্ট অনুযায়ী ফিউচার নাও হতে পারে। ঠিক আছে, এখানে একটা কথা আছে দেখেন, হোয়াট উইল বি দ্য ফিউচার কন্ডিশন দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট বিকজ টুডেজ প্রেডিকশন ইজ ইনভ্যালিড, ক্যান বি ইনভ্যালিড টুমোরো। আজকের প্রেডিকশন আমার আগামীকাল দিয়ে একদম ইনভ্যালিড, মানে এটা কোনো মানে কাজই কী বলে ইউজলেসও হয়ে যেতে পারে। ঠিক আছে, তো ওইটার উপর বেসিস করেই কিন্তু আমি প্রোডাকশন প্ল্যানটা করছি, তাহলে ওখানেও আমার একটা ওয়েস্টেজ বা লস হওয়ার ক্ষতির সম্ভাবনা হতে পারে। ঠিক আছে, নাম্বার 5 কি, লিমিটেশন অফ ফরকাস্টিং এরিয়া। আপনি কোন এরিয়ার উপর, ফর এক্সাম্পল ঢাকা শহরের কোনো একটা এরিয়াকে যদি আপনি আপনার টার্গেট বা নিশ মার্কেট হিসেবে নেন, তাহলে ওই এরিয়া রিলেটেড আপনার কিছু ঝামেলা থাকতে পারে, যে সিলেকশন অফ দ্য এরিয়া অফ ফরকাস্টিং ইজ নট কারেক্ট অ্যান্ড রিলেভেন্ট। মানে ওই এরিয়ার জন্য ওই প্রোডাক্ট বা সার্ভিসের ফরকাস্টিংটা মানে নিডেড নাও হতে পারে। ঠিক আছে, এটাও একটা প্রবলেম হয়ে যেতে পারে। ঠিক আছে, সিলেকশন অফ মেথডস মে নট বি অ্যাপ্রোপ্রিয়েট। যে ফরকাস্টিং টেকনিক বা মেথডটা আপনি ইউজ করবেন, কোশ্চেনারি বলেন, ক্যাজুয়াল মেথড বলেন, ডেলফি টেকনিক বলেন, ওই মেথডস, ওই ফরকাস্টিং, ওই স্পেসিফিক প্রোডাক্টের জন্য হয়তো ওই মেথডটা আপনার অ্যাকুরেট না। ঠিক আছে, ডিউ টু আ ফেইলিওর অফ সিলেক্টিং দ্য রাইট মেথড অফ ফরকাস্টিং দ্য ফরকাস্টিং মে বি অ্যাকুরেট। ফর এক্সাম্পল, আপনি যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন, ওয়ালটন। না, আমি আসলে এমন একটা প্রোডাক্টের নাম চাচ্ছি যেটা আসলে লিটারেট ইলিটারেট, শিক্ষিত অশিক্ষিত দুই টাইপের জনগণ ইউজ করে। এখন ধরেন আপনি কোশ্চেনারি মেথড ইউজ করলেন, কোশ্চেনারি মেথড ইউজ করে আপনি কনজিউমারদের কাছ থেকে ডাটা কালেক্ট করতে পারেন। ঠিক আছে, এখন ইলিটারেট যারা, তারা কিন্তু আপনার ওই কোশ্চেনারি মেথডটা তারা কিন্তু আপনাকে করতে পারবে না, ওই সার্ভে রেজাল্টটা কিন্তু আপনি পাবেন না। এক্সাক্ট সেম প্রোডাক্ট, সেটা হতে পারে। মানে আমার কথা হচ্ছে
ওয়ালটনটাই তো প্রিফারেবল বেশি হয়, কারণ হচ্ছে নিম্ন আয়ের ক্ষেত্রেও ওয়ালটন ইউজ করে, অনেকে হ্যাঁ। হচ্ছে বড় অফিসেও ওয়ালটন ইউজ করে। যে কোনো ধরনের প্রোডাক্টই হতে পারে। আপনি যে মেথডটা ইউজ করে কনজিউমারদের কাছ থেকে ইনফরমেশন নেবেন, ওই মেথডটা ধরেন শুধুমাত্র লিটারেট পার্সন যারা, ওই মেথডটা লিটারেট পার্সনরা তারাই হচ্ছে আপনার রেসপন্ড করতে পারবে। ইলিটারেট বা অশিক্ষিত যারা কনজিউমার আছে তারা কিন্তু আপনাকে রেসপন্ড করতে পারছেন না, কিন্তু তারাও কিন্তু আপনার টার্গেট কাস্টমার। ঠিক আছে, এই জন্য বললাম আর কি। তারপরটা কি, ফরকাস্টিং কোথায় গেল, মেবি কস্টলি, যেটা বললাম টাইম কনজিউমিং। ঠিক আছে, সামটাইমস ইট ইজ টাইম কনজিউমিং। এখন যতটুকু সময় আমার দরকার ফরকাস্ট করার জন্য, অতটুকু সময় আমার হাতে নাও থাকতে পারে, আমার ইমিডিয়েট বেসিসে রেজাল্ট দরকার হতে পারে। ঠিক আছে, তাহলে তুমি সেকেন্ডারি ডেটার উপর রিলাই করো। রিলাই করতে হবে, যেটা আসলে সেকেন্ডারি ডাটা তো পাস্ট ডাটাই ওয়ান কাইন্ড অফ। ঠিক আছে, তারপরটা হচ্ছে কি, ফরকাস্টিং মেবি কস্টলি। অনেক অর্গানাইজেশনই আছে ফরকাস্টিং করার জন্য যে ইনভেস্টমেন্টটা দরকার, যে ক্যাপিটাল দরকার, তার নাও থাকতে পারে, ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে, যেমন মিস কোনো প্রোডাক্টের টেস্ট ভালো কিনা এটা দেখানোর জন্য তো সেই প্রোডাক্টটা আবার দিতে হবে। প্রডিউস করতে হবে। ঠিক আছে, ওই যে এই যে যেমন আড়ংয়ের এক্সপিরিয়েন্সটা আপনাদের দিয়েছিলাম কিনা, যে আড়ংয়ের ওরা হচ্ছে নতুন এক ধরনের মিষ্টি করছে, ইনিশিয়েট করেছে নতুন একটা মিষ্টি। এখন এই মিষ্টিটা ওরা আসলেই ভাস্ট প্রোডাকশনে যাবে কিনা, তার আগে কিন্তু প্রত্যেকটা কনজিউমারকে ওরা একটা করে মিষ্টি ফ্রিতে দিয়েছে, যে মিস খেয়ে আমাদেরকে একটা ফিডব্যাক দেন যে এটার যে টেক্সচার বলেন, সুইটনেস বলেন, বা এটার যে শিরাটা বলেন, সবই ঠিক আপনাদের পছন্দ হয়েছে কিনা, বা কোথাও কোনো চেঞ্জ আনা দরকার মানে আপনার মনে হয় কিনা। আমাদের আউটপুট দিলে আমরা সেই অনুযায়ী চেঞ্জ আনবো। এরকম ধরেন 100 জন বা 1000 জনের উপর ওরা একটা সার্ভে করেছে। ঠিক আছে, তারপরটা হচ্ছে আপনার দেখেন, এখন এটা আড়ং দেখেই পারছে। ঠিক আছে, কারণ এটা করছে আরো প্রায় 3-4 মাস আগে মনে হয়। ইভেন আপনি একটা জায়গায় 2টা 3টাও খেতে পারবেন, নো প্রবলেম। যে আমি না বুঝতে পারিনি আছে না অনেকে, আমি বুঝতে পারিনি, ভালোই ছিল। ওই যে কি পান্তুয়া না কি বলে একটা এক ধরনের মিষ্টি আছে না, স্পন্সর মতো স্পঞ্জ না, স্পঞ্জ না, দুধের? রসগোল্লা টাইপ, ও আচ্ছা। বড় বড় না, মিডিয়াম মিডিয়াম সাইজ। হ্যাঁ, মিডিয়াম হচ্ছে মিসে মানে আপনার ইয়ের মতো আপনার চামচিটা রসমালাই। মতো আপনার কমের মতো আর কি যেটা। হ্যাঁ, একটু ঠিক, কিন্তু স্পঞ্জ না। জামতলার ওরকম আছে, জামতলার সুন্দর। ওই যে ই কালারের একটা, ওই যে গোলাপ জামুনও না, গোলাপি না মানে আপনার ঘিয়া কালারের মতো system। হ্যাঁ হ্যাঁ এরকম। ওইটা হচ্ছে আচ্ছা। জামতলা মিষ্টি বলতেছে। এটা দেখেন, আনএক্সপেক্টেড চেঞ্জ মে ক্রিয়েট, ফরকাস্টিং মে বি ফেল ডিউ টু ক্রিয়েশন অফ আনএক্সপেক্টেড সিচুয়েশন। ওই যে আপনারা যেটা বললাম, ন্যাচারাল ক্যালামিটি, ওয়ার চলে আসতে পারে, যুদ্ধ লেগে যেতে পারে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, মানে এক পার্টির সাথে আরেক পার্টির ঝামেলা শুরু হয়ে যেতে পারে। খালেদা জিয়া দেশে গেলে হয়ে গেল। আচ্ছা, এটা ভিডিও হচ্ছে, ঠিক আছে, বি কেয়ারফুল। হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে কমন লিমিটেশনস অর চ্যালেঞ্জেস অর প্রবলেমস অফ ফরকাস্টিং। ঠিক আছে, যেটা অকার হতে পারে। আচ্ছা, এখানে দেখেন ফিচার্স অফ অল ফরকাস্ট, ঘুরায় ফেরায় একই জিনিস। ঠিক আছে, নাম্বার 1 কি বলছে? হ্যাঁ আচ্ছা, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাক। ঠিক আছে, আপনারা করে দেন।